দুপুরবেলায় মাহিন লম্বা একটা লিস্ট নিয়ে বাসায় এলো। ভাই, পুলিশের এসপি থেকে নিয়ে শুরু করে অনেকেই আছে এই লিস্টের মাঝে, কিন্তু সবচাইতে শক খাওয়ার বিষয় হচ্ছে এর মাঝে নাকি একজন মিনিস্টারও জড়িত আছে। কর্নেল আসাদুজ্জামান সাহেবের বড় ছেলেও জড়িত, যে কিনা বহু আগ থেকেই কালো দুনিয়ার বাচ্চা হতে চায়। আপনার বিপক্ষে যারা ষড়যন্ত্র করেছে তাদের সবার লিস্ট পেয়েছি, কিন্তু কে সেই মিনিস্টার তাকেই বের করতে পারছি না। আমার মনে হয় সেদিন যাকে আমরা শাসিয়েছি সেই মানুষটাই জড়িত। হ্যাঁ, হতে পারে, কিন্তু কথা হলো সেই মানুষটা তো মিনিস্টার না। সে এবার নতুন ইলেকশন করবে, কিন্তু এখানে উল্লেখ আছে মিনিস্টারের কথা। তাহলে কে হতে পারে? আসাদ সাহেব তো কখনো এমনটা করবেন না। ভাই, আমারও মনে হয় না আসাদ সাহেবের এমনটা করবেন। আচ্ছা, আগে বাকিদের কাজ শেষ করি। সেদিন রাতে অনেক কয়জনকে উপরে টিকিট কাটিয়ে দিয়েছি। যাদের মেরেছি তাদের শরীর থেকে মস্তক আলাদা করে ফেলেছি। পরের দিন কর্নেল সাহেবের ছেলেকে খতম করব, কিন্তু এর আগে যাদেরকে মেরেছি তাদেরকে নিয়ে বেশ হাঙ্গামা মেতে গিয়েছে শহরে। কিন্তু আমার এসবে কোনো মাথা ব্যথা নাই। আমি পরের দিন কর্নেল সাহেবের ছেলের কাম তামাম করে দিয়ে এসে বাসায় শুয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। তখনই মাহিন ফোন করে বলে, ভাই, আপনার ছবি ভিডিও ভাইরাল করে দিয়েছে কে যেন। আপনি যে কর্নেল সাহেবের ছেলেকে মারছেন তখন সেটা হয়তো আশেপাশের কেউ ক্যামেরায় রেকর্ড হয়েছে বা কেউ রেকর্ড করেছে। ভাই, আপনি তাড়াতাড়ি গা ঢাকা দিন। সমস্ত টিভি চ্যানেল আপনার নাম প্রচার হচ্ছে যে আপনি মুন্নার দলের লোক। আপনাকে সরাসরি কর্নেল সাহেবের ছেলেকে খুন করতে সবাই দেখে গেছে। তাছাড়াও এই 2 দিনে যত খুন হয়েছে সব আপনি করেছেন বলে নিউজ প্রচার করছে। ঠিক আছে, আমি গা ঢাকা দিয়ে দিব, তুই চাপ নিস না। তারপর ফোন কেটে দিয়ে হতাশা নিয়ে চুপচাপ সোফায় বসে আছি। কিভাবে করতে পারলাম এমন বোকার মতো কাজ? আমি কি করে সম্ভব এটা? আর কার এত বড় সাহস সে এসব ভিডিও করে ভাইরাল করে? এবার তো বড় ধরনের ফাঁসবো মনে হচ্ছে। না, গা ঢাকা দিয়ে দিতে হবে আমাকে। এসব নিয়ে ভাবছিলাম বসে বসে, তখনই কে যেন দরজার বেল বাজায়। বুকটা ধুপধুপ করছে, তাও বুকে সাহস নিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই হুট করে একটা জুতা আমার গালে এসে পড়লো। কে যেন আমার গালে জুতো দিয়ে বাড়ি দিয়েছে। এই জানোয়ার, কি করে পারলি তুই আমাকে এভাবে ঠকাতে? তোর মনে কি দয়া মায়া নেই রে পাষাণ? আমায় চাকরির কথা বলে তুই এসব নোংরা কাজ করতে ব্যস্ত? ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমি তোর মতন একটা খুনিকে ভালোবেসেছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোর মতন একটা জঘন্য দুশ্চরিত্র মানুষ আমার শরীরে স্পর্শ করেছে। কি করে পারলি তুই এমন জঘন্য কাজ করতে? তোর কি একবারও আমার কথা মাথায় আসলো না? হ্যাঁ, তুই উন্মাদ আমি জানি, কিন্তু তাই বলে মানুষ খুন করবি তুই? তাও এতগুলো! কি অপরাধ ছিল আমার তোকে ভালোবেসে আকাশ, যে আজকে তোকে খুনি হিসেবে দেখতে হচ্ছে আমার? তনুর কথার প্রত্যুত্তরে কি বলবো জানি না। আমি মাথা ভোবো করে ঘুরছে আমার। কি রে জানোয়ার, কথা বলছিস না কেন? কি জন্য আমার জীবন নষ্ট করলি? আগেই বলতি। সেই নাম করা গুন্ডা মাস্তান মুন্নার জন্য কাজ করিস? তনু, সে গুন্ডা মাস্তান না। এই, একদম মুখের উপরে কথা বলবি না। সে কত ভালো মানুষ তো তোর আচরণে প্রকাশ পাচ্ছে। সেটা সময় বুঝতে পারবে। এখন আমি চললাম। কোথায় যাচ্ছিস তুই? আমি পুলিশকে খবর দিয়েছি, তারা এসেই পড়েছে হয়তো। তোর মতন জানোয়ার দুনিয়ার বুকে খোলামেলা ঘুরে বেড়ানো অনেক বড় একটা আতঙ্কের কারণ মানুষের জন্য। তুই আজকের পর আর কোনোদিন আমার সামনেও আসবি না। সারা জীবন পচে গলে মরবি সেই লোহার শিকলে বন্দি খাঁচায়। তোর মতন মানুষের ভালোবাসার দরকার নাই আমার। কি? আমি পুলিশকে খবর দিয়েছি। তনুর কথা শুনে চমকে উঠলাম। সেই একই সময় পুলিশ আমার বাড়ির চারপাশ ঘিরে ফেলে। বাহির থেকে হ্যান্ড মাইক দিয়ে চেঁচিয়ে বলছে আমাকে যে ভালোই ভালোই তাদের কাছে যেন সমর্পণ করি আমি। কিন্তু কে করবে তাদের কাছে সমর্পণ? আমাকে তো তারা আটকে রাখতে পারবে না। এর মাঝে একজন লোক আমার ঘরের মাঝে প্রবেশ করলো, আর তার পিছনে পিছনে অনেক কয়েকজন পুলিশও প্রবেশ করলো। কিন্তু আমি সেই মানুষটাকে দেখে থতমত খেয়ে গেলাম, কারণ মানুষটা ছিল মিনিস্টার আসাদ সাহেব, যাকে কিনা ইলেকশন করার জন্য সাপোর্ট করব বলেছি আমি। অফিসার, অ্যারেস্ট করুন এই খুনিকে। এই খুনি আমাদের সকলের জন্য পথের কাঁটা। আজ বহুদিন পর এই নামকরা আসামিকে বাগে পেয়েছি। আকাশ, তোর খেয়াল খতম। বহু সাবধানের পর তোকে জায়গা মতন আটকিয়েছি। তুই হলি আমার পথের সবচাইতে বড় কাঁটা। তোকে খাঁচায় বন্দি করতে পারলে সব আমার দখলে। মিনিস্টার সাহেবের কথা শুনে বুঝতে বাকি নেই যে তিনিও তাদের সাথে জড়িত। পুলিশ আমার দিকে এগিয়ে আসছে, কি করব বুঝে উঠতে পারছি না। ঠিক তখনই মাথায় এলো তনুর কথা। কোমরে মেশিন গোজানো ছিল,
সেটা বের করে সাথে সাথে তনুর গলায় চেপে ধরলাম। স্যার, আমাকে যেতে দিব, না হয় এই মেয়ের প্রাণ যাবে। সবাই সাথে সাথে জায়গায় থেমে গেল। তনু আকাশের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যেন আকাশের এমন রূপকে বিশ্বাসই করতে পারছে না। তখনই মিনিস্টার সাহেব বলে ওঠে, অফিসার, এই ক্রিমিনালটাকে শুট করে দিন, ওকে পালাতে দিলে চলবে না। না স্যার, আমরা একজনের জন্য আরেকজনের জীবন নিতে পারি না। আরে অফিসার, আজকের জীবন থেকেও এই আসামি অনেক গুরুত্বপূর্ণ। সরি স্যার, আপনার কথা মানা আমার পক্ষে সম্ভব নয়। তবে যত যাই হোক, আমরা একে অ্যারেস্ট করেই ছাড়বো। আমার দুনিয়াদারির প্রতি কোনো খেয়াল নেই। আমার চোখ জোড়া তনুর চোখের দিকে আটকে গিয়েছে। সে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছে, যা আমার কলিজায় আগুন লাগিয়ে দিতে যথেষ্ট। সাথে সাথে তনুকে ছেড়ে দিয়ে পিস্তল কোমরে গুজে ফেললাম। স্যার, নেন, আমাকে অ্যারেস্ট করুন। আমাকে আপনারা মেরে ফেললে আমি মরতেও রাজি আছি, কিন্তু এই মানুষটার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দেখতে পারবো না আমি। আর কলিজা, আমায় মাফ করে দিও। আমি তোমায় ঠকাইনি। সময় হলে সবটাই বুঝতে পারবে তুমি। তবে হ্যাঁ, আমি চাইবো সেদিন তুমি বুঝলেও আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। আর যদি সেদিনটা নাও আসে, তাহলে যেন আমার জন্য মনের ভিতরে ঘৃণা পুষে রেখে সামনে এগিয়ে যাও তুমি। সেটা তোর বলতে হবে না। এমনিতেও পাহাড় সমান ঘৃণা জন্ম নিয়ে নিয়েছে তোর জন্য মনে। তুই যদি এখন মরতেও যাস, তাও আমার চোখ থেকে তোর জন্য পানি ঝরবে না। কারণ তোর মতন কুলাঙ্গার কারো ভালোবাসার যোগ্য না। তোর মতো কুলাঙ্গারকে রাস্তায় পিষে মারা উচিত। ধন্যবাদ প্রিয়, অনেক ভালো থেকো তুমি। আমার দোয়া থাকবে সব সময় তোমার উপরে। তুমি এসব কিছু ভুলে গিয়ে জীবনে অনেকটা পথ এগিয়ে যাও, এটাই কামনা করব সব সময় খোদার কাছে। স্যার, অ্যারেস্ট করুন আমাকে। কি রে, আমি এখানে এলাম কি করে? ভাই, আমি আপনাকে নিয়ে এসেছি। তুই নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু গ্যাস চুলি কি করে? ভাই, সেটা একজন পুলিশ দ্বারা করিয়েছি আমি। সে আমার হয়ে কাজ করেছে, সময় বুঝে গ্যাস ছুড়েছে, আর আমি আপনাকে পিছনের রাস্তা দিয়ে নিয়ে এসেছি। যাক, ভালোই হয়েছে। তবে আমিও চাইলে পালিয়ে আসতে পারতাম। কারোর বাপের ক্ষমতা হয়নি যে আমি অ্যারেস্ট করে থানা অবধি নিয়ে যাবে। কিন্তু তনুর কথায় পুরো দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে আমার, তাই নিজেকে সঁপে দিয়েছিলাম পুলিশের কাছে। ভাই, সেটা একদম ভুল কাজ ছিল আপনার। আপনি ভালো করেই জানেন যে আপনি চেয়ার ছেড়ে দিলে কত মানুষ এই জায়গায় বসার জন্য খুন খারাপি শুরু করবে। তাছাড়া আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে যেসব করেছেন সেসব মানুষের কল্যাণে আসছে, কিন্তু বাকিরা তো সমস্ত কিছু চুষে খাওয়ার জন্য পুরোপুরি হা করে বসে আছে। ভাই, আপনি এই সকল কিছু থেকে পিছে নামিয়েন না। না রে মাহিন, সারা জীবন তো আর এসব করে চলবে না। কখনো না কখনো এসব থেকে ছুটে আসতেই হতো। যাক, এবারে একটা শক্ত রিজন পেয়ে গেছি তনু। যাকে কিনা এত ভালোবাসতাম, সেই আমাকে এসবের জন্য ভুল বুঝলো। সেই আমাকে গুন্ডা, পাষাণ, খুনি বলে আখ্যায়িত করলো। তাহলে সেসব কাজ দিয়ে আর কি হবে, যেই কাজ দিয়ে হাজার হাজার মানুষকে হাতের ইশারায় নাচিয়েছি। অথচ যেই মানুষটাই কিনা মূল্যবান ছিল আমার লাইফে, আমি তাকেই ধরে রাখতে পারিনি। তাহলে এসব কাজের আর মহত্ব কি? আমি সবকিছু ছেড়ে দিয়ে একদম গা ঢাকা দিয়ে দিব। ভাই, ভেবেচিন্তে বলছেন তো? তারপর থেকে শুরু হয়ে গেল সাধারণ জীবনযাপন। 2 দিন শহরে থেকে তারপর শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। শহরে যেই 2 দিন ছিলাম, সেই 2 দিন আমার সিমটা চালু ছিল। যারা যারা আমায় চিনতো এবং যাদের কাছে আমার নাম্বার ছিল, সকলেই আমায় নানানভাবে অপমান করেছে। সমস্ত কিছু চুপচাপ সহ্য করে নিয়েছি 2 দিন। তারপর শহর থেকে আসার সময় সিমটা ভেঙে ফেলেছি। মাহিন অনেক কান্না করেছে বেচারা আমার জন্য, কিন্তু কি আর করা, এসব তো ছাড়তেই হবে। একদিন না একদিন গ্রামে এসে মায়ের কাছে উঠেছি। মাও জানে শহরে সেই খুন করার খবর। মাও আমায় জিজ্ঞেস করে, আকাশ, তুই কি ওসব করেছিস কিনা? হ্যাঁ মা, কিন্তু তোমার ছেলে কোনো অন্যায় করেনি। সে মানুষের ভালোর জন্যই অমন করেছে। আকাশ, তুই কেন কি করেছিস জানি না, তবে একটা কথাই বলি, তুই আমার সন্তান, তোর উপরে আমার বিশ্বাস আছে। তাছাড়া তোর এখন খারাপ সময় চলছে, আমি মা হয়ে এখন তোকে আগলে রাখা উচিত, আর আমি সেটাই করব। আমি তোকে আগলেই রাখবো। বাকি ভালো খারাপ কি করেছিস সেসবের জবাব তুই দিবি উপরওয়ালার কাছে। ভালোর জন্য করলে তো ভালোই, আর খারাপ কিছুর জন্য করলে উপরে গিয়ে ছেলের প্রমাণ দিস না খোদার কাছে। মা, বিশ্বাস রাখতে পারো তোমার ছেলের উপরে। তোমার ছেলে কোনোদিন কারোর ক্ষতি বা কারোর উপরে জুলুম করেনি। যাদেরকে মেরেছি আমি, তারা নেশার সাথে জড়িত।
তারা চায় দেশটাকে তাদের আওতায় নিয়ে একদম নিংড়ে মুচড়ে খেয়ে ছুঁড়ে ফেলে দিতে, তাই তাদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বাদ দে, আয় এবার বাসায় এসে ফ্রেশ হয়ে নে, আমি খাবার লাগিয়ে দিচ্ছি। আর শোন, আগামী 6 মাস কোনো ধরনের বাহির টাহিরে যাস না, নিজেকে একটু গা ঢাকা দিয়ে রাখ। আচ্ছা, মা কি বলতে চাই আমি বুঝে গেছি। গল্পের পাঠক পাঠিকারা হয়তো আগে আমার মায়ের বিষয়টা জানতেন না। আসলে এটার কারণ হচ্ছে আমার দুনিয়ার সাথে আমি আমার মাকে জড়িত করতে চাইনি, তাই এসবে আনিনি। কিন্তু পরে না পেরে মাকে জড়িত করতে হলো। তবে অবশ্য মা আগে থেকে হালকা পাতলা কিছু জানতো আমার সম্পর্কে, কিন্তু কখনো কিছুই বলেনি। কারণ তিনার বিশ্বাস আছে তিনার ছেলের উপরে। আজ 3 দিন হলো গ্রামে এসেছি, সবকিছুই পিছনে ফেলে রেখে এসেছি। আজকে মাফিয়ার পথটাও ছেড়ে দিব। সাথে সাথে কালো দুনিয়ার অনেক কয়টা মানুষের সাথে কথা বললাম যে আমি এই কালো নগরীতে আসা যাওয়া বন্ধ করে দিব। কিন্তু সবাই আমার কথা শুনতে নারাজ, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে। তাদের কথা হচ্ছে আমি যাই করি না কেন তাদের সাথে থাকতে হবে, কিন্তু আমি তো ছেড়ে দিবই। শেষমেশ আমায় আটকাতে না পেরে আন্ডারওয়ার্ল্ডের নাম করা মাফিয়া রুস্তম, যে কিনা সিঙ্গাপুরের মাফিয়া, সে বলে ওঠে, মাইকেল মুন্না, তুমি ভালো করেই জানো এই কালো নগরীতে কেউ বড় আর কেউ ছোট না। প্রতিটা দেশের একজন বিশেষ করে মানুষ এই আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সাথে জড়িত। তবে তুমি সেটা ছেড়ে দিতে চাইছো। তোমার কথা অনুযায়ী আমাদের অন্য কাউকে নিতে হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা তোমার অবস্থানে অন্য কাউকে বসাবো না। কারণ এই টিমের সকল মানুষ আমরা একে অপরকে আপন ভাই মনে করি। তোমার সাথেও আমাদের তেমন সম্পর্ক হয়ে গেছে। তবে হ্যাঁ, রুলস মোতাবেক একজনকে তো নিতেই হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা সেই মানুষটাকে জাস্ট নামকাও আসতে নিব। তার হাতে থাকবে না কোনো পাওয়ার, না থাকবে আন্ডারওয়ার্ল্ডের কোনো মানুষের সাথে লিঙ্ক আপ। সে শুধু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াতে আছে, এই নামটাই পাওয়ারের জন্য ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো পাওয়ার তাকে দেওয়া হবে না। মাইকেল মুন্না, তোমার জন্য এই সিট আজীবন খালি পড়ে থাকবে। তোমার এই চেয়ারে আর কাউকে বসতে দিব না আমরা। তুমি যখনই ফিরে আসবে তখনই এই সিট খালি পাবে বসার জন্য, না হয় আজীবন এই সিট আর কেউ পাবে না বাংলাদেশ থেকে। রুস্তম ভাই, কি যে বলবো ভাই ভেবে পাচ্ছি না। আপনার সাথে কাজ না করলে ভালোবাসা কি সেটা আসলে বুঝতেই পারতাম না। মাফিয়ার অনেক মানুষ আছে যারা নিজের পাওয়ারের অপব্যবহার করে, যারা স্মাগলিং করে, যারা অস্ত্র ব্যবসায় জড়িত। অবশ্য তাদের পাওয়ার বহু আগ থেকেই, হয়তো মাফিয়ায় আসার আগ থেকেই। কিন্তু যে যাই হবে হোক, সকলের ভিতরে একটা ভালোবাসা আর মহব্বত আছে টিমের প্রতি, টিমের মেম্বারের প্রতি। হ্যাঁ আকাশ ভাই, সেটাই। হয়তো মানুষ সবাই খারাপ সবার জায়গা থেকে আমরা, কিন্তু সেই খারাপ মানুষগুলোও সুন্দরভাবে একটা টিম লিড করছি। কেউ কারোর উপরে হামলা না, কেউ কারোর সাথে ঝামেলা না। ভাই সত্যি অনেক কষ্ট হবে আমার, তবুও আমায় সরে যেতে হবে। আকাশ ভাই, শেষ একটাই কথা বলবো, খালি আবারও ফিরে আসো তুমি, তোমার অপেক্ষায় থাকবো আমরা। ভালোবাসা টিমের প্রতি। তারপর কথাবার্তা বলে ফোনটা রেখে দিলাম। সেই রাতেই পুরোপুরি ভাইরাল হয়ে গেল দেশের মধ্যে যে মাইকেল মুন্নাকে মাফিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। অবশ্য এটার পিছনে আমারই হাত ছিল। আমি দেখতে চাইছি দেশের মানুষ এবার কেমনে কি করে। এবার যে বসবে আমার পজিশনে, সে কিভাবে সমস্ত কিছু লুটে খায় সেটাই দেখবো খালি। তাই বিতাড়িতর ঘটনা রটিয়েছি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু আমার মন খারাপই আর চোখের পানি বন্ধ হয় না। তনুর জন্য বিশাল কান্না আসে, টিমের জন্যও অনেক খারাপ লাগে, কিন্তু সেসব আর আমার নেই বলে মনকে বুঝ দেওয়ার চেষ্টা করি। ধীরে ধীরে 6 মাস কেটে গেল। 6 মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে চাল চেলেছে যেই মিনিস্টার, সে ইলেকশন জিতে গেছে। সে এখন প্রকাশ্যে অস্ত্রের ব্যবসা করে। বাকি শহরে এখন হাবিজাবি নানা রকমের গ্যাং উঠেছে, যারা মানুষকে প্রতিনিয়তই হেনস্থা করে যাচ্ছে। মানুষ থেকে চাঁদাবাজি করা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন দলবলের কারণে। আমি থাকায় যেসব দলবল কোনো কিছু ছিল না, কিন্তু আমি মাফিয়া ছেড়ে দেওয়ার পর এসব হয়েছে। বুঝুক সবাই এবার আমার কি, আমি তো আজ বাদে কাল সেট হয়ে যাব, বাকি মরবে জনগণ। তাছাড়া ছোটখাটো একটা চাকরিতে জয়েনও দিয়ে দিয়েছি। 1 তারিখ আমার জয়নিং ডেট। এবার আমি আমার জীবনের প্রতি ফোকাস করব। অন্যদিকে তনু বেশ হাসি খুশি দিন কাটাচ্ছে, কলেজ, বন্ধু বান্ধব আর বাসা এসব নিয়ে। আকাশকে হারিয়ে তার ভিতরে খারাপ লাগা
বলতে কিছু কাজ করেছিল কিনা কে জানে। সে একদিন কলেজ শেষ করে বাড়ি যাচ্ছে, তখনই কিছু ছেলে পেলে রাস্তায় তার সাথে অনেক বাজে ব্যবহার করে। ছেলেগুলো তার শরীরের দিকে আঙুল উঠিয়ে বাজে বাজে ইঙ্গিত করে কথা বলতে থাকে। আর সেই সময় রাস্তা দিয়ে মাহিন যাচ্ছিল। সে তনুকে দেখে তাড়াতাড়ি ছুটে আসে। সে সেই ছেলেগুলোর থেকে কোনোভাবে তনুকে বাঁচিয়ে নেয়। কি আপু, কেমন লাগলো এখন? অনেক ভালো লাগছে বুঝি, তাই না? আপু, এখন যে কোনো কথা বলছেন না? কিছুই বলার নেই আপনাকে ধন্যবাদ ছাড়া। ধন্যবাদটা লাগবে না আমার, তবে হ্যাঁ, ধন্যবাদ বদলে কয়েকটা কথা শোনালেই হবে। জি বলেন। আজকের এই পরিস্থিতির কোনো না কোনোভাবে আপনি দায়ী। কারণ হলো, ভাই যখন মাইকেল মুন্নার হয়ে কাজ করত তখন দেশে এত কিছু হতো না। আর তাছাড়া আপনার গায়ে এখন কেউ হাত দেয়া তো দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো সাহস করতো না ভাইয়ের জন্য। কিন্তু ভাই খালি আপনার জন্যই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বহু দূরে সরে গেছে। আর মাইকেল মুন্না, যার হয়ে কিনা ভাই কাজ করতো, সেও খারাপ মানুষ না। মাইকেল মুন্না বলেন আর শুধু মুন্নাই বলেন, যার ভয়ে পুরো দেশের মানুষ আতঙ্কে থাকতো, কেউ কোনো 2 নম্বরই করার সাহস পেত না। আজ দেখেন, দৈনিক খবরে নারী ধর্ষণ আর অস্ত্র ব্যবসা নিয়ে খবর সম্প্রচার হচ্ছে। পুলিশ তাদেরকে আজ ধরে কালকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। মোট কথা, সবাই মিলে একটা সার্কেল করে ফেলেছে। সবাই সবাইকে সাপোর্ট করবে অর্থনৈতিক কাজে। আর সবচাইতে বড় কথা, আকাশ ভাই যেই কর্নেল ছেলেকে মেরেছে, সে ছিল গোপনে নাম করা অস্ত্র ব্যবসায়ী। শুধু তাই নয়, বহু অর্থনৈতিক কাজ সে তলে তলে করত। ভাইয়ের হাতে যারা মরেছে তাদের মাকসাদ একটাই ছিল, মাইকেল মুন্নাকে সবাই মিলে সরিয়ে দেশটাকে চুষে চুষে খাবে। আজ তারা তাই করছে। ভাই মাইকেল মুন্নার অনেক কাছের লোক ছিল। ভাই মাইকেল মুন্নার থেকে দূরে সরে আশায় মাইকেল মুন্না আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দেয়। বিশ্বাস করবেন, শেষ যেদিন জিজ্ঞাসা করেছিলাম ভাইকে যে আকাশ ভাই, আপনি এইসব থেকে দূরে সরলেন কেন, যেখানে মুন্নার মতো মাফিয়া হাত আছে আপনার মাথার উপরে, তখন তিনি শুধু আপনার কথাই বলেছিলেন। যেখানে এত পাওয়ার থেকেও ভালোবাসার মানুষটাকে আঁকড়ে রাখতে পারিনি, সেখানে এইসব পাওয়ার দিয়ে আর কি হবে। তারপর ভাই এইসব ছেড়ে একদম বহু দূরে সরে যায়। আপু, আমি ভাইয়ের চোখে আপনার জন্য যে ভালোবাসা দেখেছি, আমার মনে হয় না এই দুনিয়ার ভাইয়ের মতো আপনাকে আর ভালোবাসতে পারবে। আপনি ভাইকে ছেড়ে দেওয়ার কোনো না কোনো সূত্র ধরে সেই সাইড এফেক্ট পুরো মাফিয়া পর্যন্ত পড়েছে। কারণ ভাইয়ের জন্য একান্ত মাইকেল মুন্না মাফিয়া ছেড়েছে, আর আপনার জন্য ভাই ছেড়েছে মাইকেল মুন্নাকে। মায়ের কথা শুনে তনুর ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে আকাশের জন্য। সত্যিই তো, দেশ অনেকটা বদলে গেছে এখন। দেশের প্রশাসন এই যখন খারাপের সাথে যুক্ত, সেখানে আকাশের মতন মানুষ বিচার আদালত খুলে বসা কোনো বড় বিষয় নয়। আচ্ছা ভাইয়া, আকাশের কোনো ঠিকানা বা খোঁজ খবর আছে আপনার কাছে? না, ভাইয়ের সাথে সেই 6 মাস আগে যোগাযোগ হয়েছে, তারপর আর কোনো কথাই হয়নি। আমার তো মনে হয় ভাই জীবিত নাই, কারণ সে কষ্ট নিয়ে ভাই আপনার সামনে থেকে বিদায় নিয়েছে। মনে হয় না তিনি পৃথিবীতে আছেন, আর থাকলেও হয়তো সেটা না থাকার মতো। এবার তনুর বুকের ভিতরে স্যাঁত করে ওঠে। তার কেন জানি আকাশের জন্য বিশাল খারাপ লাগছে। কেমন যেন বুক ফেটে কান্না আসছে আকাশের জন্য। আচ্ছা আপু, আমি চললাম। মাহিন চলে গেল আর তনুও বাসায় চলে আসলো। তনুর খারাপ লাগাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। না, আমি আগামীকাল কলেজে গিয়ে আকাশের সম্পর্কে মানুষের কাছে যাচাই বাছাই করব। পরের দিন সকালে তনু কলেজে চলে যায়। সে পুরনো সবাইকে আকাশের কথা জিজ্ঞেস করতে থাকে যে আকাশ কেমন ছিল। সবাই একই কথা বলে, সে হয়তো নিজের জন্য খারাপ ছিল, বাট মানুষের উপকার হয়েছে তার দ্বারা। এসব শুনে তনুর ভিতরটা আরো ফেটে যাচ্ছে। সে আজকে আর ক্লাসে যায় না। ক্লাস না করে কলেজে পণ্ডিতে একটা কোমর সমান পিলারের উপরে উঠে পা ঝুলিয়ে বসে আছে। তার চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। হঠাৎ এই কলেজের বাইরে হাঙ্গামা শুরু হয়। তনু দেখতে পায় অনেক চিল্লা চিল্লি শুরু হয়েছে কলেজের বাইরে। অনেক মানুষ সেখানে একত্র হয়েছে, আর কলেজের স্টুডেন্টরা সেদিকে দৌড়ে যাচ্ছে। সেও সেখানে যায়। তারপর সেখানে গিয়ে দেখতে পায় তাদের কলেজের একটা ছেলেকে কে যেন মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। আশেপাশের মানুষ বলছে যারা মেরেছে তারা দলবল নিয়ে এসেছিল, প্রায় 10 থেকে 15 জনের একটা গ্যাং। এদিকে আকাশ নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে চাকরিতে জয়েন করার জন্য। আকাশ কেমন যেন পাল্টে গিয়েছে। তার পুরো মুখ ভর্তি দাড়ি, চেহারা কেমন ফুলে গিয়েছে। সে নিজেকে যেন নিজে চিনতে পারছে না। সে তার মায়ের থেকে দোয়া নিয়ে চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
চাকরির সুবাদে আলাদা বাসায় নিয়ে থাকে সে। আজ 1 মাস চাকরির। কিভাবে যে একটা মাস কাটিয়ে দিয়েছি চাকরি জীবনে তা নিজেও বলতে পারবো না। যাক, এই চাকরি দিয়ে জীবন চালিয়ে নিব। পিছনের সমস্ত অতীত পুরোপুরি ভুলে গিয়েছি আমি, শুধু তনুকে ছাড়া। এখনো মনে পড়ে তার কথা। যাক, খোদার হুকুম ছিল, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। আজ অফিস বন্ধ। সকালবেলায় উঠে চা হাতে নিয়ে আরেক হাতে খবরের কাগজটা নিয়ে উঠিয়ে পড়ছি। তখনই একটা লেখা দেখতে পেলাম। রূপসী মেয়ে নামক নতুন এক মেয়ে মাফিয়ার জন্ম হয়েছে নাকি শহরে, যে নাকি পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যাকে কিনা প্রশাসন দিনরাত তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কে এই রূপসী নারী যে কিনা পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যার খোঁজে কিনা প্রশাসন রাত দিন এক করে দিয়েছে? কে এই মেয়ে? কি উদ্দেশ্য নিয়ে এই পথে নেমেছে? কে সে? এসব নিয়ে বসে বসে ভাবছিলাম। তখনই মনে এলো টিভিতে মেয়েটাকে নিয়ে কোনো নিউজ কভার করছে কিনা দেখি তো একটু। টিভি চালু করে দিলাম। খবরের চ্যানেলেই চালু করা ছিল। তখনই টিভির পর্দায় সেই রূপসী মেয়েকে নিয়ে একটা সংবাদপত্র প্রচার হয়। টিভির স্ক্রিনে একটা কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের ছবি তুলে ধরেছেন তারা সেই কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের প্রসঙ্গ নিয়ে বলতে শুরু করে। শহরের সমস্ত মানুষকে সাবধানে থাকার অনুরোধ করছি, কারণ শহরে নতুন এক ক্রিমিনালের জন্ম হয়েছে, যাকে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যে কিনা গোপনে মানুষ হত্যা করছে এবং রাতের বেলায় শহরের নামি দামি লোকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই সাবধান এই ক্রিমিনালটার হাত থেকে। এই ক্রিমিনাল অল্প কিছু সময় মাঝেই শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রশাসন তার সঠিক চাহিদা সম্পর্কে অবগত নয়। তার মোটিভ বা মাকসাদ কি আমরা কেউ কিছুই বলতে পারি না। সো সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। রিপোর্টারের কথা শুনে পেট ফেটে একটা হাসি এলো, কারণ এতদিন পর তাদের ভিতরে ভয় ভীতি বলতে কিছু একটা দেখতে পেয়েছি। তবে অন্যদিকে বেশ অবাকই হচ্ছি এই মেয়ের কথা শুনে। কে এই মেয়ে আর কি করতে চাইছে সে, এসব চিন্তা ভাবনা করছিলাম। তখনই পাশে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই হ্যালো মাইকেল। লোকটার মুখ থেকে আমার এই নাম শুনে থতমত খেয়ে গেলাম। এই যে, কে আপনি? আমি পলিটিশিয়ান শিকদার বলতেছি। কি চাই আপনার আমার কাছে? আর আপনি আমার তথ্য পেলেন কি করে? মুন্না বা আকাশ, যাই হও, প্লিজ হেল্প মি। আর আমি তথ্য বহু কষ্টে জোগাড় করেছি। কিসের হেল্প? আর আমাকে দিকে কিসের কাজ নিতে চাচ্ছেন বুঝলাম না। শহরে একটা নতুন মনস্টারের জন্ম হয়েছে। এক কথায় বলতে গেলে হায়না সে ধরে ধরে আমাদের মতন নামি দামি লোকগুলোকে মারছে আর আমাদের সারা জীবনের উপার্জন লুটে নিচ্ছে। প্লিজ তুমি ওই মেয়ের থেকে বাঁচাও আমাদের। সরি, আমি কোনো কিছু পারবো না। আর আপনারা আমাকে এখনো যেমনটা ভাবছেন আমি তেমনটা নই। আমার ভিতরে বাহিরে এখন অনেক পরিবর্তন এসে গেছে। আর তাছাড়া এসব কাজকর্মের জন্য মানুষের কাছে অনেক কালার হয়ে গিয়েছি আমি। আমার নামটাও খারাপ হয়ে গিয়েছে সকলের কাছে। সবাই তো আমায় চিনে না, জানে না। তবে যারা আমায় চিনতো তারাও ভিতরে ভিতরে নিন্দা করেছে আমার। শুধু তাই নয়, যেই সকল মানুষগুলো আমার খুবই ক্লোজ ছিল, যারা আমার জন্য দুনিয়ার বুকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারত, যারা আমার পাওয়ারে উঠত, তারাই আমার পিছনে বাস দিয়েছে। অথচ সঠিক সময় যদি আমি তাদের উপরে অভক্তি দেখাতাম তাইলে সেই কয়টা নেতা বা সেই কয়টা মানুষ আজ জীবিত থাকতো না। তাদের জায়গা হতো আজ মাটির নিচে, যেখানে সাপ বিচ্ছুর আনাগোনা। তাই আমি ওসব ছেড়ে দিয়ে অন্য এক দুনিয়ায় পাড়ি জমিয়েছি। আমি আর ওসব কিছুতে নাই। সো আপনাদের ব্যাপার আপনারাই দেখেন। আর বড় কথা হলো, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছেন না। এর মানেটা বুঝলাম না। মুন্না, আমি জানি তুমি কষ্ট পেয়ে পাল্টে গেছো, তবে সত্যি এটাই ছিল যে তুমিও একজন মানুষ ছিলে যে সবাইকে দমিয়ে রাখতে। তোকে আজ পর্যন্ত তোমার কোনো খারাপ কাজ ধরা পড়েনি, তবে মানুষের নিন্দায় তুমি ওসব ছেড়ে দিয়েছো। কিন্তু বিশ্বাস করো, তুমি মুন্না না চাইলেও পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা ছিল না যে তোমাকে সেই জায়গা থেকে সরাবে। কিন্তু তুমি ছেড়ে দিয়েছো সেই জায়গা। তাই প্রশাসন এবং মিডিয়া তোমার পিছনে লেগে এটা ওটা নিউজ কভার করছে। তার কারণে তুমি লোকমুখে খারাপ হয়ে গিয়েছো। আর সেই জেদের ফলে তুমি তোমার সেই জায়গাটা থেকেই একমাত্র দূরে সরে গিয়েছো। হ্যাঁ, সত্যিটা এটাই। তবে আমি আর সেসব লাইফে ফিরে যাব না। সাদামাটা একটা চাকরি করে জীবনযাপন বেশ ভালো করে চলছে। মুন্না, তোমায় আমি জোর করব না,
তবে এতটুকু বলবো, তুমি আমাদের সেভ করো সেই হায়না থেকে। আজ 4 মাস শহরে নামি দামি অনেক লোক দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাইকে সেই রূপসী মেয়েটাই মেরেছে, কারণ মানুষগুলোর লাশের উপরে একটা কাগজ দিয়ে ছোট্ট করে লেখা থাকতো রূপসী। কিন্তু প্রশাসন তাকে কখনো খুঁজে বের করতে পারেনি, আর সে তার কাজের আমদাম দিয়েই চলছে। তাই এখন আমার নিজেরও ভয় হচ্ছে কখন সে আমায় মেরে ফেলে। দুঃখিত, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। এবার ফোন রাখলাম বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম, কারণ সময়ে মানুষ অপমান করেছে আর অসময়ে এসে সাহায্য চাইছে। মরুক সবাই এখন, এতে আমার কিচ্ছু আসে যায় না। আজ অফিস বন্ধ, তাই ছুটি কাটাচ্ছি বাসায় বসে বসে। একাই থাকি বাসায়, মা বাবা গ্রামে থাকে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে এলো। দুপুরে খাবার বেড়ে নিয়ে খাবার খাচ্ছি, তখনই আবার মায়ের ফোনটা এলো গ্রাম থেকে। ফোন রিসিভ করে, হ্যাঁ মা বলো। বাবা তুই গ্রামে চলে আয়, আমরা তোর জন্য মেয়ে দেখছি। মা, কি পাগলামি শুরু করলে বলো তো? আমার মতন ছেলেকে কে বিয়ে করবে বলো? না আছে কোনো ভালো চাকরি, না আছে ভালো মাইনে। এই ছেলে একদম বকবক করবি না, আমি তোকে এবার বিয়ে করিয়েই ছাড়বো। আর তাছাড়া আমার ছেলে তেমন ফেলনা না, তাকে বিয়ে করার জন্য অনেক ভালো মেয়ে এখনো বসে আছে। মা, তা না হয় আছে, কিন্তু গ্রামের মেয়ে আমার সাথে সমস্ত কিছু মানাবে কি করে? আরে সে গ্রামের মেয়ে হলেও গ্রামে থাকে না, সে পড়ালেখার জন্য তোর শহরেই নাকি থাকে। আমরা যখন তার বাবা মাকে তোর জন্য তার মেয়েকে প্রস্তাব দিই তখন তারা মেনে নেয়। আমরা মেয়ের সাথেও কথা বলেছি, সেও বিয়ে করতে রাজি, তবে সেটা কয়েক মাস পর, কারণ তার নাকি পরীক্ষা সামনে। তো তুই এখন আপাতত এসে মেয়ের মা বাবার সাথে কথা বলে যা। মা, এখন তো আমার অফিস ছুটি নাই, আমি সময় করে ছুটি পেলে আসবো নে। সময় করে না, এ মাসের মধ্যেই ছুটি নিয়ে আয়। আচ্ছা, চেষ্টা করব। এবার রাখি মা, খাবার খাচ্ছি। আচ্ছা খেয়ে নে। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। ঠিক তখনই আমার সবচাইতে কাছের এক ছোট ভাই মাহিন, যে কিনা আমার বাসায় আসে। আপনারা সবাই তো তাকে চেনেন। মাহিনকে কিছুদিন আগে ঠিকানা দিয়েছি আমি। কিরে মাহিন, তুই হঠাৎ? ভাই, এমনি আসলাম, ভাইরে দেখতে ইচ্ছা করেছিল তাই চলে এসেছি। যাক, ভালোই করেছিস। আচ্ছা আয়, কয়েকটা খেয়ে নে আমার সাথে। না ভাই, আমি খেয়ে এসেছি, আপনি খান। আচ্ছা ঠিক আছে, তো বল তোর হালচাল কেমন? ভাই, আপনি আমার লাইফ বানিয়ে দিয়েছেন, সেটা কেমনে কেমনে হবে আর বলেন? অবশ্যই ভালো আছি, কিন্তু আপনাকে দেখে ভাই অনেক কষ্ট হচ্ছে। কেন রে মাহিন? ভাই, আপনি চাইলে সোনার কাঠে ঘুমাতে পারতেন, কিন্তু সেই মানুষ কিনা ছোটখাটো একটা চাকরি করে কষ্টে জীবনযাপন করছেন। মাহিন, এসব আমার কষ্টের উপার্জন। হ্যাঁ, হয়তো অ্যামাউন্ট কম, তবে বিশ্বাস কর তৃপ্তিটা অনেক বেশি পাই, যাই খাই না কেন। তাও ভাত। আরে ছাড় না ওসব কথা। আচ্ছা শোন না, শহরে নাকি রূপসী নামক কোন মেয়ে ব্যাপক হাঙ্গামা করছে। ভাই, ওই শহরে আমাদের প্যান্ডেলারা যারা আছে তারা হালকা পাতলা একটু জানিয়েছিল। আচ্ছা মাহিন, খোঁজ বের করতো সেই মেয়েটার সম্পর্কে একটু জানা উচিত। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। এর মাঝে আরো 2 দিন কেটে গেল। 2 দিন পর মাহিন রূপসী মেয়ের তথ্য নিয়ে বাড়ি এসেছে। সে রূপসী মেয়ের সম্পর্কে যা বলতো তা শুনে আমার আসমান জমিন পুরো এক হয়ে গিয়েছে। রূপসী নারীর উদ্দেশ্যে নাকি সে দেশের সব কয়টা মাথাওয়ালা মানুষকে মেরে ফেলবে। শুধু তাই নয়, শহরের নামি দামি বিজনেসম্যান যারা আছেন তাদের অ্যাকাউন্ট সে পুরো ফাঁকা করে দিবে। কিন্তু মাহিন, এসবের পিছনে তার মাকসাদ কি? সে তো এমনিতেও টাকা হাতিয়ে নিয়েছে এবং চাইলে হয়তো আরো নিতে পারে, কিন্তু মানুষ টপকানোর কারণটা কি? ভাই, এইসবের পিছনে মূল কারণ কি সেটা একমাত্র সেই মেয়েই বলতে পারবে। আর তাছাড়াও সবচাইতে বড় জিনিস হচ্ছে সে যেই মানুষগুলোকে মারছে তারা সবাই নামি দামি লোক। তাদেরকে মেরে তাদের লাশের বিধ্বংস অবস্থা করে ফেলেছে। তাদের লাশ যখন পুলিশ উদ্ধার করে তখন লাশের কন্ডিশন দেখে মনে হয় খুনির অনেক আগ থেকে তীব্র আক্ষেপ বা তীব্র ঘৃণা জন্ম নিয়ে আসে এই মানুষটার প্রতি। না হয়তো একটা মানুষকে এভাবে মারে কি করে? মাহিন, সেই মেয়েকে জানি না, তবে হয়তো বড়সড় কোনো মাকসাদ নিয়ে মাঠে নেমেছে। তবে হ্যাঁ, সে একদিকে ভালো কাজ করছে, কারণ যাদেরকে সে মেরেছে তাদের অতীত এবং বর্তমান অনেক কালো এবং নোংরা। যে মানুষগুলো সমাজের জন্য একটা ভয়ঙ্কর ভাইরাস, রূপসী মেয়েটা
তাদেরকেই মেরেছে। ভাই ঠিক বলেছেন, কারণ আপনি মাফিয়া ছাড়ার পর অনেক মানুষ এমন মাথা উঠেছিল, আর সেই মেয়ে কোনো না কোনোভাবে তাদেরকে শেষ করছে। আচ্ছা, তুই মেয়েটার আরো ভালো করে খোঁজ লাগা, আমিও দেখছি কি করা যায়। আচ্ছা ভাই। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে মাহিনের হাতে আর কোনো খবর লাগেনি, কিন্তু মেয়েটা ঠিকই তার কাজ চালিয়ে যাচ্ছে। সে ইতিমধ্যে আরো কয়েকটাকে টপকে দিয়েছে। দেশের অবস্থা অনেকটা বিভৎস রূপ ধারণ করেছে। বড় বড় নেতা সবাই তো ভয়ে চুপসে আছে। সবার ভিতরে এখন একটাই ভয়, রূপসী মেয়েটা কখন না তাকে এসে মেরে ফেলে। কারণ আগে যারা মরেছে তারাও অনেকটা সিকিউরিটির মাঝে ছিল, কিন্তু সেই রূপসী মেয়ের হাত থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারেনি। তাই সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে আছে। অন্যদিকে সিকান্দার সাহেব আমাকে ফোন করে করে হতাশ করে ফেলেছেন, কিন্তু আমি আমার মতন নীরব হয়ে আছি। কোনো ধরনের কোনো রেসপন্স নেই আমার, কারণ তাদের মতন মানুষের কারণেই আজ আমি শান্ত হয়ে গিয়েছি। তারা জোর জবরদস্তি আমার ভিতরটাকে দুর্বল করে দিয়েছে। এইভাবে দিন কাটছে, কিন্তু সিকান্দার সাহেবের প্যারা দেওয়া যেন ক্রমশ আরো বেড়েই চলেছে। একদিন সকালবেলায় অফিসে যাব, তখনই তিনি ফোন করেন। মুন্না ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আরে সিকান্দার সাহেব, আপনি বারবার আমার কাছে কেন এসবের জন্য সাহায্য চাইছেন? আমার বদলে আরেকজন তো মাফিয়ার চেয়ারে বসেছে নাকি? তাকে গিয়ে বলেন সে আপনাদের সাহায্য করবে। ভাই, সে দুনিয়ায় বেঁচে থাকলে তো করবে। মানে কি? ভাই, মানে হলো আপনার পরিবর্তে যেই ছেলে মাফিয়ার চেয়ারটাতে বসেছিল সে একটু অতিরিক্ত পাকনা। সে নিজের ক্ষমতা আর মানুষের কাছে নামডাক পাওয়ার জন্য নিজেই নিজের পরিচয় দিতে শুরু করে যে সে বর্তমান সময়ের মাফিয়া। আর সেই কারণে রূপসী তাকে সবার আগে উপরে টিকিট ধরিয়ে দিয়েছে। রূপসী নারী সর্বপ্রথম খুন করে সেই মাফিয়ার চেয়ারে বসা মানুষটাকে। বাহ, রূপসী নারী এত কাজ করছে কি করে? ভাই, সে আমরা জানি না, আমরা খালি এতটুকুই জানি যে আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। সরি, আমি এখন কোনো সাহায্য করতে পারবো না, আর যদি পারিও সেটা আরো পরে। মুন্না ভাই, আপনার কাছে হাত জোর করছি, প্লিজ 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 আমাদেরকে বাঁচান।